সুপ্রিয় শিক্ষার্থী, তৃতীয় শ্রেণীর অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি তোমাদের রতন স্যার তৃতীয় শ্রেণীর এসকিউ অংশ অর্থাৎ শর্ট কোশ্চেন। সবাই নিশ্চয় আজকের ক্লাসের জন্য রেডি আছো? প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করব আজকের এসকিউ শীটের বাছাইকৃত কিছু প্রশ্ন নিয়ে। তো চলো শুরু করি। দেখো, আমি শুরুতেই 15 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 15 নম্বর প্রশ্ন তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। দেখো 15 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে যে 8 মিনিট 32 সেকেন্ড ও 9 মিনিট 28 সেকেন্ড একত্রে কত? 8 মিনিট 32 সেকেন্ড ও 9 মিনিট 28 সেকেন্ড একত্রে কত? দেখেছো? তাহলে 8 মিনিট 9 সেকেন্ড, সরি 8 মিনিট 32 সেকেন্ড, আমি যদি যোগ করি, আমি একসাথে করছি 32 আর 9 মিনিট 28, 9 মিনিট 28। আমি কিন্তু অঙ্ক করে দেখাবো না, কারণ এটা এসকিউ, যত শর্টে অ্যানসার দেয়া যায় শুধুমাত্র উত্তর লিখবো। ঠিক আছে? তাহলে 15 নম্বর অঙ্কের তাহলে 8 আর 2 10 এর শূন্য, 7 থাকে 1, 3 আর 2 5 আর 1 6 আর 8 আর 9 17। দেখো এখানে একটা বিষয়, 17 মিনিট 60 সেকেন্ড। আসলে 60 সেকেন্ড কখনো হয়? স্যার ওই 0 যে থাকে ওটাই 60 সেকেন্ড না? না, 60 সেকেন্ড কখনো হয় না, ওটাই 60 সেকেন্ড হয়। 0 ওটা 60 সেকেন্ড হয়। 60 সেকেন্ড কখনো হয়? 60 সেকেন্ড স্যার 1 মিনিট। 1 মিনিট, ভেরি গুড। তাহলে আমরা এখানে উত্তর লিখে দিব। এসকি এর উত্তর কিন্তু এইভাবে, বেশি কিছু লেখা যাবে না। 18 মিনিট। তাহলে 15 নম্বর আমি লিখবো এভাবে, উত্তর 18 মিনিট। এবার আরেকটা বিষয়, যে বিষয়গুলো আমরা জানি, ধরো 5টা 15 বেজেছে, এখন সময় হচ্ছে 5টা 15 মিনিট। এটাকে আমরা আরেকটি ভাষায় বলি সোয়া 5। 5টা 15 কে কত বলি বললাম? সোয়া 5। সোয়া 5, ভেরি গুড। তাহলে 5টা 15 মিনিট অর্থাৎ সোয়া 5। আবার আরেকটা আছে 5টা 45 মিনিট, এইটার একটা নাম আছে। 5টা 45 মিনিটকে বলি আমরা পৌনে 6। একটু খেয়াল করো, এটা হচ্ছে সোয়া 5, সোয়া 5। আর এটাকে আমরা বলি পৌনে 6, অর্থাৎ 6টা 15 মিনিট পূর্বে। এটা মনে রাখার একটা সহজ প্রক্রিয়া আমি বলি, সোয়া 5 মানে 5 মিনিট, 5টা থেকে 15 মিনিট সরে আছে, 5টা থেকে 15 মিনিট সরে আছে, তাই একে বলছি সোয়া 5। আর পৌনে 5 অর্থাৎ 6টা বাজার 15 মিনিট পূর্বে, পৌনে 5, এটাকে আমরা বলবো পৌনে 5। অর্থাৎ 5 মিনিট, 6টা 5 মিনিট পূর্বে, 5টা 45 হইলে পৌনে 5, আর 5টা 15 হইলে সোয়া 5। এটা যে কোনো সময়ের ক্ষেত্রে হতে পারে। এটা হতে পারে ধরো 10টার ক্ষেত্রে সোয়া 10, 11টার ক্ষেত্রে পৌনে 11। ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে এরকম হতে পারে। ওকে, আচ্ছা, এই সোয়া 5 আর পৌনে 5 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বাবা? থাকলে করো। সোয়া 5 এবং পৌনে 5 বুঝতে পেরেছো কিনা? यस স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমার এই অঙ্কটা ছিল 18 নম্বর। 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর হচ্ছে সোয়া 5 বলতে বোঝানো হচ্ছে 5টা 15 মিনিট। স্যার এটা কোথায়? এটা এসকিউ শীট বাবা, এই যে আমি এসকিউ একটা শীট দিয়েছি তোমাদেরকে, এই শীটে। ও আচ্ছা, তাহলে এইটাকে আমরা 5 15 মিনিট, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 5 15 টা, এভাবেও লেখা যায়। তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে লিখতে চাও। আচ্ছা, এরপরে আসো প্রশ্ন নাম্বার 23। একটু দেখো, আমি তোমাদেরকে প্রশ্ন দেখাচ্ছি। 23 নম্বর প্রশ্নে বলেছে 12 মাসের 3-এর 1 অংশ। 12 মাসের 3-এর 1 অংশ
তাহলে কত 12 এর 3-এর 1 অংশ। এই 12 মাসের 3-এর 1 অংশ সমান কত? আচ্ছা, এটার দ্বারা কি বোঝাচ্ছে যে 12 মাসকে 3 ভাগ করা হয়েছে, 3 ভাগ করে 1 ভাগ জানতে চেয়েছে। 12 মাসকে 3 ভাগ করে 3 ভাগের 1 ভাগ জানতে চাওয়া হয়েছে। আমার কথা বুঝতে পেরেছো? 12 মাসের 3-এর 1 অংশ সমান কত? 3 মাস। আচ্ছা, এইখানে আমি কি করব তাহলে? এই 3 দিয়ে 12 কে ভাগ করব। 3 দিয়ে 12 কে ভাগ করব। যদি ভাগ করি তাহলে কত হয়? 3 4 এ 12। 4 দিয়ে 1 কে গুণ করব। হ্যাঁ স্যার 4। বুঝতে পেরেছি কি? এটা বুঝতে পেরেছি বাবা? यस স্যার। আচ্ছা, এটা নিয়ম হচ্ছে আমার এটা দিয়ে এটাকে ভাগ করা। কারণ এর অর্থ কি জানো? এর অর্থ গুণ। এর মানে গুণ, অর্থাৎ 12 এই ভগ্নাংশের সাথে গুণ আকারে আছে। তো মজার বিষয় দেখো, 12 গুণ 3-এর 1। এখন গুণ এটার সাথে না 1-এর সাথে? কার সাথে? 3-এর সাথে। 12 কি 3-এর সাথে গুণ আকারে আছে না 1-এর সাথে গুণ আকারে আছে? কার সাথে? 3-এর সাথে। না বাবা, 3-এর সাথে ভাগ। কারণ মনে রাখবা, যদি গুণ করতে হয় তাহলে উপরের সাথে, আর ভাগ করতে হলে নিচের সাথে। আমরা নিচে উপরে ভাগ করি না? 1-এর সাথে স্যার। তাহলে এটা গুণ আছে 1-এর সাথে। সব সময় গুণ উপরের সাথে হয়। উপরের সাথে একটা পূর্ণ সংখ্যা থাকলে কেন উপরের সাথে হয় আমি বলে দিচ্ছি। একটা পূর্ণ সংখ্যা থাকলে আমরা মনে মনে তার নিচে 1 ধরে নিই, ধরে নিই না? মনে মনে আমরা নিচে তার একটা 1 ধরে নিই, মনে মনে। তাহলে যদি 1 ধরে নিই তাহলে 1 3-এর সাথে আর 12 উপরের 1-এর সাথে। এইজন্য একটা পূর্ণ সংখ্যা সব সময় ভগ্নাংশের উপরের সাথে গুণ আকারে থাকে। আর তাই তো আমি 3 দিয়ে 12 কে ভাগ করলাম, কারণ আমি ধরে নিলাম যে 12 উপরে আছে, তাই ভাগ করলাম। তো যাই হোক, যদি এরকম প্রশ্ন থাকে তোমাদের 12 মাসে 3-এর 1 অংশ সমান কত, তাহলে আমরা কথা ছাড়াই সরাসরি এটা ভাগ করে যেটা পাবো সেটাই আমরা বসিয়ে দেব। 23 নম্বরে কি এসেছে? 4 মাস। তোমাদেরকে এগুলো বোঝানোর অর্থ হচ্ছে পরীক্ষায় কিন্তু হুবহু এরকম নাও থাকতে পারে, পরিবর্তন থাকতে পারে, সংখ্যা পরিবর্তন থাকতে পারে। তো যার কারণে আমাদেরকে সেভাবে প্রস্তুতি নিতে হবে। এরপরে আসো 24 নম্বর। একই জিনিস, এটা যা করলাম এটা করলাম আমরা ধরো 12 মাস এর 3-এর 1 অংশ, এটা ছিল আমার 23 নম্বর। আর এবার আসো 24 নম্বর, বলেছে 30 দিনে তাহলে এর লিখলাম, গুণ করতে হবে এর 6-এর 1 অংশ সমান কত? ওই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কোনো পার্থক্য আছে? বলো তো, কোনো পার্থক্য আছে বাবা? নো স্যার। নেই। দেখো আমি করাচ্ছিলাম তোমাদের এই যে 24 নম্বর, এই যে আমার ডান হাতে দেখো, এই যে 24 নম্বর, 30 দিনের 3-এর 1 অংশ সমান। এই অংশটা অবশ্য এখানে ছোট হয়ে আছে, তাই বোঝার সমস্যা হচ্ছে। 6-এর 1 অংশ সমান কত? তাহলে আমি কি করব এখন? 30 1-এর সাথে কি আকারে আছে বলো তো? 30 1-এর সাথে কি আকারে আছে? গুণ আকারে। ভেরি গুড, গুণ আকারে। আর 6-এর সাথে কি আকারে আছে? ভাগ। অনেক সুন্দর, অনেক সুন্দর, থ্যাংক ইউ। তাহলে 6-এর সাথে ভাগ আকারে আছে। আমি কি করব তাহলে? এইটা যে 30 কে ভাগ করব, 30 কে যদি ভাগ করি 6 কে 6 6 কে 5 6 30, হ্যাঁ 5 6 5 6 30। তাহলে এখানে আমি লিখে দেব, হ্যাঁ আমরা শুধু সমান সমান 24 নাম্বার দিয়ে শুধু সমান সমান দিয়ে 5 নাম্বার লিখবো পরীক্ষায়। হ্যাঁ এই যে তুমি সর্বোচ্চ হাতে এরকম লিখতে পারো, উত্তর 5 দিন। স্যার লিখতে পারো, বলো।
ভাগ করে স্যার পরীক্ষার সময় খাতার পাশে রাপ করে দেখাতে হবে। প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই, শুধু উত্তর লিখলেই চলবে। আচ্ছা, ভাগ করতে কেন হচ্ছে তোমাকে আমি বুঝাই। ভাগ করতে কেন হচ্ছে, বলেছে 30 দিনের 6 ভাগের 1 ভাগ। এটাকে আমরা কি বলি, 6 ভাগের 1 ভাগ বলি না? यस স্যার। তাহলে আমাকে বলেছে 30 দিনের 6 ভাগের 1 ভাগ সমান কত। তার মানে কি 30 দিনকে 6 ভাগ করছে, করার পরে 1 ভাগ। তাহলে 6 দিয়ে ভাগ করলে যে ভাগফল বের হয় সেটা তো 1 ভাগ নাকি? ভাগফল তো সব সময় 1 অংশ বের হয়। আমি বলেছি কিন্তু যে ভাগফল সব সময় 1 অংশ একজনের 1 কি বের হয়। তাহলে 30 দিয়ে ভাগ দিলে তো আমি 1 কি পেয়ে যাব। এখন এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে করত, যদি বলতো যে 30 দিনের 6 ভাগের 2 ভাগ সমান কত, তাহলে কি উত্তর হতো? 10। কিভাবে হতো দেখো, তাহলে 30 5 6 30, তাহলে এটা 30 উপরে আছে, 2 উপরে আছে, তাহলে উপরের সাথে কি হবে 5 দুগুণে 10। স্যার এটা কি 5 এর সাথে কি 2 গুণ করতে হবে? 30টা 2 এর সাথে গুণ, 30 পুরোটাই 30টা 2 এর সাথে গুণ আকারে আছে, নিচে 6 এর সাথে ভাগ আকারে আছে। কথা বুঝতে পারছো? যখন একটা ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা থাকে, একটু কথা মনোযোগ দিয়ে শোনো বাবা, একটা ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ এইভাবে গুণ আকারে আছে 30 গুণ 2 ভাগ 6, এইভাবে যখন থাকবে তখন আমরা ধরে নিব যে এই 30 অবশ্যই উপরের সাথে গুণ আকারে আছে আর নিচের সাথে আছে ভাগ আকারে। নিচের সাথে থাকে ভাগ আকারে আর উপরের সাথে থাকে গুণ আকারে। তাহলে উপরের সাথে যদি গুণ আকারে থাকে তাহলে 30 2 এর সাথে গুণ আকারে আছে, তাহলে আমি নিচে ভাগ করলাম, ভাগ করে 5 6 30 5 2 10, অথবা আমি এই কাজও করতে পারি। এটাকে আমি সরাসরি কিভাবে করতে পারি, 30 দুগুণে উপরে 7 আর নিচে 6, উপরের সাথে গুণ আকারে আছে, আগে গুণ করে নিলাম, তারপরে নিচে লিখলাম, তারপরে লিখতে হবে 6 10 60 সমান সমান 10। এভাবেও করতে পারি। কথা বুঝতে পেরেছো? মানে যখন এরকম একটা ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা থাকে, বাবা আরেকবার মনোযোগ দাও, খুব কঠিন না, খুব সিম্পল জিনিস। একটা ভগ্নাংশের সাথে যখন একটা পূর্ণ সংখ্যা গুণ আকারে থাকে তখন এই সংখ্যাটা উপরে থাকে, উপরে ধরে নিতে হয় উপরে, কারণ আমরা এর নিচে মনে মনে এক কল্পনা করি। ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা থাকলে তার নিচে মনে মনে এক কল্পনা করি, তার মানে 30 উপরে আছে, তাহলে উপরে আছে মানে উপরের সাথে আছে, আর নিচে থাকলে নিচের সাথে থাকতো। ঠিক আছে? তাহলে এটার অর্থ আমি তোমাদেরকে এর আগেও বুঝিয়েছিলাম যে আমরা কিন্তু এরকম যদি বলি যে 30 ভাগ 10, এটা কিন্তু আমরা সহজে বুঝি। 30 ভাগ 10 এটা আমরা সহজে বুঝি, কিন্তু যদি আমি বলি 30 এই ভাগ 10, এটা বুঝতে পারছো একই জিনিস কিন্তু আমি একই। এই যে উপরে একটা ফোঁটা দিই না আমরা, এটা ভাগ চিহ্ন, এটারই অর্থ হচ্ছে এটা যে উপরে ফোঁটা মানে উপরে একটা সংখ্যা, নিচে ফোঁটা মানে নিচে একটা সংখ্যা, একই জিনিস। ওই জিনিসটাকে আমরা এভাবে সরিয়ে রেখে আর এখানে এক জায়গায় রেখেছি, একই ঘটনা, কোনো পার্থক্য নেই। যদি তুমি এটাকে আর এটাকে একই মনে করতে পারো তাহলে তোমার কাছে অঙ্ক সহজ হবে, আর যদি মনে করো এটা আলাদা তাহলে কঠিন হবে। ঠিক আছে? তো এই হলো বিষয় যে ভগ্নাংশের সাথে কোনো একটা পূর্ণ সংখ্যা আকারে থাকলে সেটা অবশ্যই উপরে থাকবে, নিচে নয়। এরপরে আসো আমরা চলে যাচ্ছি 26 নম্বর অঙ্কে। 26 নম্বরে এই কথা হচ্ছে কেন, 26 নম্বরে বলেছে একটি লম্বা ফিতা, দেখো আমি দেখাচ্ছি, এই যে একটি লম্বা ফিতা 2 সপ্তমাংশ সমান কত মিটার, এই বিষয়টা আরেকটু আমাদের বুঝতে হবে। একটি লম্বা ফিতা 2 সপ্তমাংশ সমান কত মিটার, 2 সপ্তমাংশ, অর্থাৎ এই উপরে থাকবে 2, নিচে থাকবে 7, এটাকে বলা হচ্ছে 2 সপ্তমাংশ। 2 সপ্তমাংশ। এবার আমরা এই বিষয়টাকে একটু মজার সাথে বুঝি। দেখো আমি আগে শিখলাম যে 6 ভাগের 1 ভাগ, তাই না?
6 ভাগের 1 ভাগ। এই কথাটা যখন বলছি তখন 6টা কিন্তু নিচে থাকছে, তাই না? 6 ভাগ নিজেই বলে দিচ্ছি 6 ভাগ, 6 ভাগ মানে 6 কে আগে ভাগাই দিচ্ছে, তুই ভাগ এখান থেকে, তার মানে ওকে নিচে পাঠিয়ে দিই 6 ভাগ, 6 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এটা হচ্ছে এভাবে উচ্চারণ করি। আর একই জিনিসকে আমরা এভাবে বলতে পারি, এটা কি 7 ভাগের 2 ভাগ, 7 ভাগের 2 ভাগ। আর আরেকটা ভাবে উচ্চারণ করছি কি 2 সপ্তমাংশ, মানে সপ্তমের আগে 2 অংশ, আগে 2 সপ্তমাংশ। অথবা এটাকে আমরা দুটো ভাবে বলছি, এক হচ্ছে 7 ভাগের 2 ভাগ, আর আরেকটা বলছি 2 সপ্তমাংশ। দুভাবে বলছি, এক হচ্ছে 7 ভাগের 2 ভাগ আর 2 সপ্তমাংশ। এই কথাগুলো একটু বুঝতে হবে, এখান থেকে বেশ কিছু এসকিউ আমাদেরকে অ্যানসার করতে হয়। তাহলে এই 2 সপ্তমাংশ আর 7 ভাগের 2 ভাগ কথার মধ্যে বুঝলাম পার্থক্য আছে কোনো? পার্থক্য নাই, আসলে একই কথা। 7 ভাগের 2 ভাগও যা, 2 সপ্তমাংশ তাই, শুধুমাত্র ভাষাগত আলাদা পার্থক্য রয়েছে, শব্দগত উচ্চারণগত পার্থক্য রয়েছে, অন্য কিছু না। তাহলে এখানে আমাদের প্রশ্ন করেছে যে 1 মিটার লম্বা ফিতার 2 সপ্তমাংশ। তাহলে 1 মিটার লম্বা ফিতার 2 সপ্তমাংশ সমান কত? এটাকে আমরা ব্যাখ্যা করব, দেখাইতে বলা, এটা শুধুমাত্র লিখে দিতে হবে 1 মিটার লম্বা ফিতার 2 সপ্তমাংশ সমান 7 ভাগের 2 ভাগ। 7 ভাগের 2 ভাগ এতটুকু, এটাই অ্যানসার। তো তার আগে আমরা 25 নম্বর অঙ্কটা ছেড়ে গেছি, 25 নম্বরটা করে নিই। 25 নম্বরে বলেছে চিত্রে রং করা অংশটুকু ভগ্নাংশে প্রকাশ করো। ধরো এরকম একটি চিত্র দেওয়া আছে, 1 2 3 4 5 6, 6টা ঘর আছে এখানে, ঘর আছে 6টা, 1 2 3 4 5 6, মোট 6টা ঘর আছে এখানে। এখন আমি রং করে দিলাম, দিয়ে প্রশ্ন করলাম চিত্রটি উপরে রং করা অংশটি ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে রং কত অংশ করা আছে? 6 ভাগের 2 ভাগ। রং কত অংশ করা আছে মোট? 2 অংশ, 2 ভাগ, 2 অংশ রং করা আছে, তাই না? কিন্তু এটা মোট অংশ কত? 6। মোট অংশ 6, তাহলে 6 এর মধ্যে রং করা আছে কত? 2। তাহলে আমরা লিখব 6 ভাগের 2 ভাগ। এখন এই প্রশ্নটাকে যদি আমি ঘুরিয়ে করি, যদি বলি যে চিত্রে ফাঁকা অংশটুকু ভগ্নাংশে প্রকাশ করো, ফাঁকা অংশটুকু, তাহলে 4 ভাগের, তাহলে মোট কত? মোট কত? 6। 6, ভেরি গুড। তাহলে 6টা নিচে থাকবে। ফাঁকা অংশ কতটুকু? 4, ভেরি গুড। মোট অংশ সর্বদাই নিচে থাকবে, হর, মোট অংশ সর্বদাই হরে থাকবে। ওকে, তারপরে যা বলবে, যদি বলে ফাঁকা অংশটুকু তাহলে ফাঁকা অংশটুকু করে, যদি বলে রং করা অংশটুকু তাহলে রং করা অংশটুকু করে। ওকে, বুঝতে পেরেছো বাবা এটা? यस স্যার। ওকে, আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি। আর উত্তর হয়েছে তো 26 নম্বর অঙ্কটা একবার উত্তরটা লিখে দেন তো। সে ওইখানে লিখছিলেন উপরে 2 নিচে 6। বুঝি নাই? উত্তর হয়েছিল উপরে 4 নিচে 6, কিন্তু আপনি এখানে লিখেছেন উপরে 2 নিচে 6। হ্যাঁ, উপরে 2 নিচে থাকে, মোট অংশটা সবসময় নিচে থাকে। মোট অংশ সবসময় নিচে থাকবে। মোট অংশ সবসময় নিচে থাকবে, ঠিক আছে? বলো, তুমি বুঝতে না পারলে আবার বলো, আমি তোমার কথাটা পরিষ্কার হইলাম না। স্যার বলো।
এটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা, এটা বুঝতে পারোনি। আমি তোমাদের বললাম যে এখানে একটা ঘর আঁকানো আছে, এখানে একটা ঘর আঁকানো আছে। 1 2 3 4 6, কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা ঘর না? ঘর আছে 6টা। এখন আমি 2টা ঘর রং করে দিলাম, 2টা ঘর রং করে দিলাম। এখন প্রশ্ন করলাম যে চিত্রে রং করা অংশটুকু ভগ্নাংশে প্রকাশ করো, রং করা অংশটুকু। তাহলে রং করা আছে কতখানি আমার? 2 2। মোট অংশ কত? 6। মোট অংশ হচ্ছে 6। তাহলে এরকম ভগ্নাংশ দেখানোর ক্ষেত্রে মোট অংশটাকে নিচে রাখতে হয়, তাহলে মোট অংশ 6, নিচে রাখলাম 6। ওকে, আর রং করা অংশটুকু 2, তাহলে রং করা অংশটুকু 2। যদি প্রশ্নটা ঘুরিয়ে করা হয়, যদি বলা হয় চিত্রে ফাঁকা অংশটুকু ভগ্নাংশে প্রকাশ করো, ফাঁকা অংশটুকু, তাহলে এই ফাঁকা অংশটুকু ভগ্নাংশে প্রকাশ করব। তখন কি করব আমি? নিচে 6 6 থাকবে, মোট অংশ নিচে থাকবে সব সময়। আর 1 2 3 4 চারটা ঘর ফাঁকা আছে, তাহলে এখানে লিখে দেব 4। এই ঠিক আছে? তো বাবা আর বেশি দেরি করা যাবে না, আমাদের সময় কভার করতে পারবো না। 26 নম্বরে আমি বললাম যে 1 গেল আমাদের 2 সপ্তমাংশ, 2 সপ্তমাংশ মানে উপরে 2 নিচে 7, শেষ। যা বললো তাই লিখে দিলাম, অন্য কিছু না। 27 নম্বর, 27 নম্বরে বলেছে 8 এর 3 ও 8 এর 7 ভগ্নাংশ কোন ধরনের? এটা একটু গুরুত্ব দাও। বলেছে 3 ভাগে 8 ভাগে 3 ভাগ এবং 7 ভাগে 5 ভাগ ভগ্নাংশ দুটি কোন ধরনের ভগ্নাংশ? দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, এটা খেয়াল রাখতে হবে। ভগ্নাংশ কয়টা দেওয়া আছে, একটা নাকি দুইটা? যদি শুধু একটা ভগ্নাংশ দিত, যদি বলতো 3 ভাগে 5 ভাগ, ভগ্নাংশটি কোন ধরনের ভগ্নাংশ, তাহলে কি উত্তর হতো জানো? তাহলে উত্তর হতো প্রকৃত ভগ্নাংশ। একটা ভগ্নাংশ দেওয়া আছে, একটা দিলে প্রকৃত অপ্রকৃত বা মিশ্রের মধ্যে আমরা তুলনা করব। আর যখন দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, তখন আমরা অনেকগুলো নিয়ে চিন্তা করব। তখন দেখবো যে হর দুইটা সমান আছে কিনা, দেখবো যে সমান, লব দুইটা সমান আছে, সমান নাই। তাহলে আমরা কি করব? আড়াআড়ি গুণ। আড়াআড়ি গুণ করলে কি হয় দেখি, কারণ হরও সমান নাই, লবও সমান নাই। যদি হর সমান থাকতো তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলতাম, লব সমান থাকলে বলতাম সমলব বিশিষ্ট ভগ্নাংশ। কিন্তু হর লব কিছুই সমান নাই, তাহলে আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করে দেখি, আড়াআড়ি গুণ করে কি করব? 5 8 এ 40। স্যার হর সমান থাকলে কি বলতাম? সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমি লিখে দিচ্ছি। তাহলে এটা উপরে 40 নিচে 21, তাহলে এটা সমতুল নয়। এটা লিখব আমরা সমতুল নয়। হ্যাঁ, তোমার প্রশ্ন যেটা ছিল যে হর যদি সমান থাকে তাহলে কি বলবো? যদি এমন হয়, যদি হয় এরকম 3 8 5 8, তাহলে দুটোই হর সমান, এটা হচ্ছে সমহর বিশিষ্ট, সমহর বিশিষ্ট বিশিষ্ট ভগ্নাংশ। আর লব সমান হলে সমলব বিশিষ্ট ভগ্নাংশ। হ্যাঁ, সমলব বিশিষ্ট, সমহর বিশিষ্ট। আর যদি 5 9 5 7 এরকম কি হয়, তাহলে আমরা বলবো সমলব বিশিষ্ট ভগ্নাংশ। ঠিক আছে? বিষয়টা এরকম, যদি হর সমান হয় তাহলে সমহর বিশিষ্ট, আর যদি লব সমান হয় তাহলে সমলব বিশিষ্ট। আর যদি কখনো হবে না যে লব হর দুটোই সমান থাকবে? লব হর দুটোই সমান ভাবে থাকবে না। যদি থাকে, তোমার প্রশ্ন যদি এরকম হয় যে 3 5 3 5 এরকম যদি হয়, এই তো সমহর সমলব, তাহলে এটাকে আমরা সমতুল, তাহলে এটাকে আমরা সমতুল ভগ্নাংশ বলবো। যেমন এই 3 5 এ 15 3 5 এ 15, কারণ এটা আমরা সমলব বলতে পারবো না, সমহরও বলতে পারবো না, দুটোই সঠিক। তাহলে আমরা বলবো এটা সমতুল ভগ্নাংশ, মানে আড়াআড়ি গুণ করে দেখো মিলে গেছে, তাহলে এটাকে আমরা বলবো সমতুল ভগ্নাংশ। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে 29 নাম্বার। 29 নম্বরে বলেছে এরকম, আমি এখানে পড়ে লিখে দিচ্ছি। 29 নম্বরে বলেছে 8 এর 3 আর 8 এর 7 এই খালি ঘরে কি প্রতীক বসবে?
খালি ঘরে কি প্রতীক বসবে? যোগ। খালি ঘরে আমার বসবে এই রকম এরো চিহ্ন, অর্থাৎ নিচে 8 এটারও 8, তাহলে উপরে 3 উপরে 7, তাহলে এটা বড়, তাই এই এরো চিহ্ন এটা বড় চিহ্ন। যোগ করবে না বিয়োগ করবে তুমি জানো, এটা আমি গুণ হতে পারে ভাগ হতে পারে, এটা তো চিহ্ন না। তাহলে এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশ বড়, তাই আমি বড় চিহ্ন দিয়ে লিখেছিলাম। ওকে, তো স্যার এই পর্যন্ত ছিল আমার আজকে তোমাদের যে প্রবলেম বলেছিল, প্রবলেম নিয়ে আলোচনা। আর আরো বেশ কিছু প্রশ্ন আমার কাছে আছে, 6, 7, 8টা প্রশ্ন আছে। যেহেতু আমরা আর 2টা ভিডিও ক্লাস পাবো, এই ভিডিও ক্লাসে আমি সংক্ষিপ্ত আলোচনা করবো, আস্তে আস্তে তোমাদের শেষ করব, ঠিক আছে? আমাদের আর স্যার এইচডব্লিউ তোমাদের এই যে এসকিউ এগুলো দিলাম, নাম্বারটা তুলে নাও। 15 থেকে 29, 15, 18, 23, 24, 25, 26, 27, 29 এসকিউ, ঠিক আছে? এই কটা করবা। আর আজকে এই ক্লাসটা তোমাদেরকে দিয়ে দেব। 2টা তোমাদের সৃজনশীলের ক্লাস বাকি আছে, 2টা সৃজনশীল ক্লাস আমি আজকালের মধ্যে 2 দিনে 2টা পোস্ট করে দেব। কোনো শিডিউল লাগবে না, শিডিউল ছাড়াই 2টা ক্লাস দিব, ঠিক আছে? আচ্ছা, আর এরপরে আরো ছিল যে ভগ্নাংশ দুটি কোন ধরনের, আর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদেরকে শুধু জানাবো আজকে। ও শিখেছি সেটা, যদি আমি 2টা ভগ্নাংশ থাকে তাহলে সমহর সমলব চিন্তা করব, আর যদি একটা ভগ্নাংশ থাকে তখন তাকে আমরা বলবো এটা প্রকৃত না অপ্রকৃত বা মিশ্র। যদি এরকম থাকে 3, 0, 5, 8 এরকম ভগ্নাংশ থাকলে সেটা হবে মিশ্র ভগ্নাংশ। ওকে, আর আরেকটা তোমাদের কনফিউশন কোশ্চেন আছে যে স্যার ভগ্নাংশ কয় প্রকার? শীটে দেওয়া আছে ভগ্নাংশ 3 প্রকার, আবার কোথাও শুনছি স্যার ভগ্নাংশ 2 প্রকার। আসলে ভগ্নাংশ কয় প্রকার এটা কি লিখবো? বাবা, ভগ্নাংশ যদি তোমাদের প্রশ্নে উল্লেখ করা থাকে যে ভগ্নাংশ প্রধানত কত প্রকার, ভগ্নাংশ প্রধানত কত প্রকার, তাহলে আমরা লিখবো কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ওকে, শিক্ষার্থী ভালো থাকো সবাই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আর অবশ্যই সবাই মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আয়াত।